হেই হ্যালো ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য আপনাদেরই পছন্দের পারস্যুট অফ জ্যাড এই ড্রামাটির পার্ট 9 এর গল্প নিয়ে এসেছি। এই পার্টের গল্পটি আমার কাছে অনেক অনেক বেশি ভালো লেগেছে। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। যারা এর আগের পর্বগুলো মিস করেছেন তাদের অনুরোধ করব অবশ্যই আগের পার্টগুলো দেখে নেওয়ার জন্য, কারণ আগের পার্টগুলো না দেখলে আজকের পার্টে বুঝতে আপনাদের কিছুটা সমস্যা হতে পারে। আর হ্যাঁ, আজকের পার্টটি কেমন লাগলো তা কিন্তু কমেন্ট বক্সে জানাতে একদমই ভুলবেন না। তো শুরু করার আগে সবার কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার নতুন চ্যানেলটা প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও। আপনাদের এই ছোটো ছোটো সাপোর্টে আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহিত করে। তো কথা না বাড়িয়ে চলুন মূল গল্পে আসা যাক। এই পার্টের শুরুতেই আমাদের লিনান শহর দেখানো হয়, যেখানে চাংনিং এবং বাওয়ারকে আমরা দেখি ওরা সবাই বসে বসে এখানে কথা বলতেছে। তখনই সেখানে কিয়ান কিয়ান আসে আর তার ছেলে এবং চাংনিংকে দেখে সে অনেকটা খুশি হয়ে যায়। তো এরপরে চাংইউকে দেখি ও এখানে বসে বসে রান্না করতেছে সবার জন্য। পরের সিনে আমরা একজন ডিউককে দেখি, সে এখানে এসেছে মার্কিস ইওয়ানের সাথে দেখা করতে, তবে মার্কিস ইওয়ান কাজের বাহানা দিয়ে দেখা করবে না বলে দেয়। এটা শুনে ও তো চিন্তায় পড়ে যায়, এখন ওকে যে সম্রাট কিছু দায়িত্ব দিয়েছে সেটা ও কী করে দায়িত্ব পালন করবে। যাই হোক, পরে দেখি চাংইউকে সিইউ জোর করে টেনে নিয়ে আসে আর চাংইউ এখানে এসে দেখে সবাই হাঁটু গেড়ে বসে আছে। সিইউ চাংইউকে বলে এখানে এসে বসো, তবে চাংইউ সেখানে বসে চারদিকে তাকিয়ে দেখে ওর বসার স্টাইলটা ঠিক হয় নাই, তাই ঠিক করে বসে ও এখানে এসেছে ঠিকই, কিন্তু ওর মন রয়ে গেছে সেই রান্না করে। তারপর আমরা সেখানে সেই ডিউককে দেখি যে মার্কিউসের সাথে দেখা করতে এসেছিল, আর ও এখানে এসেছে সম্রাটের 2টা আদেশ নিয়ে। ও আদেশগুলো শুনিয়ে বলে যে জিনজো যুদ্ধে নিয়ে জিতে আসায় তাকে কিছু সোনা এবং রূপো উপহার দেয়, আর দ্বিতীয়টা ছিল চাংইওর জন্য। ডিউক যখন চাংইওর নাম ধরে ডাকে এই পদবিটা নেওয়ার জন্য, তখন আমরা দেখি চাংইও তো সেখানে নেই, তাই ডিউক আর কোনো উপায় না পেয়ে ওইটা পড়ে শোনায় আর বলে জিজোর যুদ্ধে শত্রুকে হারানোর কারণে সম্রাট তাকে আরোহী বাহিনীর জেনারেল বানিয়ে দেয় আর কিছু রূপা উপহার দেয়। তবে এটা যেন শুনতে পায় যেন এখানে এসেছিল ঠিকই, বাট ডিউকের সাথেও দেখা করে নাই, কেন তা আমরা সামনে জানতে পারবো। এরপর আমরা যিশুকে দেখি ও লিয়ের ক্ষত জায়গায় ফুটি বেঁধে দেওয়ার সময় সেখানে মিস্টার সান এসে এটা দেখে একটু জেলাস ফিল করে, আর যিশু এই সুযোগটা নিয়ে লিয়ের অনেক কাছাকাছি চলে এসে লিকে বলে জাস্ট 1 মিনিট এভাবেই থাকেন। তবে লিও বুঝে যায় যিশুর ঠিক কী করতে চায়। যাই হোক, তার প্ল্যানটা কিন্তু সফল হয় আর মিস্টার সান তার পিছে করতে থাকে, তবে যিশু তাকে ইগনোর করে তার মুখের উপরে দরজা লাগিয়ে দেয়। আগে যিশু তার পিছা করতো, এখন সে নিজেই তার পিছা করে। যাই হোক, তারপর চাংইও যখন তার বন্ধুর সাথে বর্ষা প্র্যাকটিস করছিল তখনই সেখানে লি আসে, আর চাংইওর বর্ষাটা বুলে লিয়ের গায়ে লাগতে যাচ্ছিল, তবে তার অ্যাসিস্ট্যান্ট সেটা সাথে সাথে প্রতিহত করে। তো লি এখানে এসে ওকে জেনারেল হতে হলে কি কি করতে হবে আর কি কি নিয়ম কানুন জানতে হবে তার বিষয়ে একটা লিস্ট দেয় আর জিজ্ঞেস করে না বুঝলে আমাকে বলতে পারো। তাই চাংইও বলে ঠিক আছে। আর চাংইও তার বন্ধুদের জিজ্ঞেস করে তোমরাও কি অ্যাড হতে চাও। ওরা বলে হ্যাঁ অবশ্যই, তা না হলে তোমার ফায়দা উঠাতে পারেও। আমাদের সেনাপতিকে তো রক্ষা করতেই হবে। আমাদের দুলাভাই হয়তো বিজি আছে, কিন্তু আমরা না। তারপরে আমরা দেখি ওরা বসে বসে চাংইওকে পাহারা দিতেছে আর লি চাংইওকে সব কিছুই বুঝিয়ে বলতেছে। তবে এটা বুঝাতে দিন গড়িয়ে রাত হয়, আবার রাত গড়িয়ে দিন হয়, কেউ নাক ডেকে ঘুমাচ্ছে আর কেউ জেগে আছে। এভাবেই হঠাৎ চাংইও বলে ওঠে এইটা একদম ঠিক আছে। আর চাংইওর চিৎকার শুনে ওদের ঘুম ভেঙে যায়। তখন লি বলে ঠিক আছে, আজকে এই পর্যন্তই, আর আমি কিছুদিন রাজধানীতে থাকবো না, তবে তোমার জন্য সবচেয়ে ভালো একটা টিউটর আমি রেখে যাব, তো ও তোমাকে সব নিয়মকানুন শিখিয়ে দেবে। তো পরদিন আমরা সেই টিউটরকে দেখি যে চাংইওকে সব যুদ্ধের নিয়মকানুন শিখাবে। টিউটর চাংইওকে বলে যুদ্ধের প্রথম কাজ হলো যুদ্ধে যা কিছু লাভ হয় তার সাথে সাথেই লুফে নিবে। এইটা শুনে চাংইও বলে বুঝতে পেরেছি মাস্টার। আমি যখন চোরের বেড়া দেখি তখন সেটাকে আমি সাথে নিয়ে নেই। আর তখনই আমাদের একটা ফার্স্টের সিন দেখানো হয় যেখানে চাংইও নিজেই শত্রুর পক্ষ থেকে খাদ্য লুটে নিয়েছিল, ওই যে আমরা আগের পার্টগুলোতে দেখেছিলাম। চাংইও আরও বলে আমি এটাও বুঝতে পেরেছি যে যদি যুদ্ধে আমার অস্ত্র হারিয়ে যায় তাহলে আমি অন্যের অস্ত্র ধার নিয়ে যুদ্ধ করব। মানে সে যুদ্ধক্ষেত্রেও অস্ত্র ধার নিতে চায়। যাই হোক, মাস্টার এসব শুনে সে তো নিজেই অবাক যে এই কাকে আমি পড়াইতে আসলাম। আর চাংইও তাকে এত এত প্রশ্ন করছে যেটা ও বুঝাইতে বুঝাইতে মাস্টার নিজেই ক্লান্ত হয়ে পড়ে। তখনও সেখানে লি আসে আর তাদের এই অবস্থা দেখে জিজ্ঞেস করে সব কিছু ঠিক আছে তো।
তখন টিউটর এই সুযোগে চলে যাওয়ার সময় চাংইও টিউটরকে বলে, আমি কালকে আবার আপনার কাছ থেকে অনেক কিছু শিখতে চাই। তবে টিউটর আর পারবে না বলে এখান থেকে চলে যায়। তো পরের দিন লি আরও একটা টিউটর খুঁজে আনে চাংইওর জন্য। কিন্তু আজকের এই মাস্টারটা খুব জোশের সাথে বলে, চিন্তা করবে না জেনারেল লি, আমার সব স্টুডেন্টরাই অনেক দক্ষ। তো টিউটর পড়াইতে তো যায়, বাট ফিরে আসে নিজের অবস্থা বেহাল করে। আর লিকে বলে আমাকে মাফ করে দেবেন। তবে লি পরদিন আরও একটা মাস্টার ডেকে এনে চাংইওর জন্য। আর আজকেও তারও সেই একই দৃশ্য, একজন তো জিন্দা লাশই হয়ে যায়। এভাবে 2-3-4টা মাস্টার চেঞ্জ করতে করতে কাউকে দিয়ে হচ্ছে না দেখে এইবার লি সিদ্ধান্ত নেয় সে নিজেই চাংইওকে সব কিছু শিখাবে। অবশেষে আমরা তাকেও সেই সব শিক্ষকের মতো বেহাল অবস্থায় পড়ে থাকতে দেখি। তো এইবার লি কিন্তু চাংইওর জন্য তার গডফাদারকে ডেকে আনার কথা ভেবেছে, কারণ একমাত্র ওই পারবে চাংইওকে ঠিক করতে। তবে চাংইও লিকে বলে, না না, গডফাদারকে কোনো দরকার নেই, ও অনেক কঠোর, আমি নিজেই সব শিখে নেব। তো চাংইও আর কোনো উপায় না পেয়ে নিজেই শিখতে বসলে তার জ্যানের কথা মনে পড়ে যায়, কারণ চাংইও পড়তে পারতো না। যেটুকু এখন চাংইও পারে তার জ্যানই তাকে শিখিয়েছে। আসলে চাংইও চঞ্চল একটি মেয়ে, তার কথায় সবাই বিরক্ত হলেও জ্যান কখনো বিরক্ত হতো না। এর পরের সিনে আমরা রাষ্ট্রীয় ডিউককে দেখি, সে এইবার যিশুর সাথে দেখা করতে আসে তার বিয়ের ব্যাপারেই কথা বলতে। তবে যিশু ডিউককে সরাসরি বলে দেয় মার্কিস ইউয়ানের সাথে কথা বলতে। যখন ডিউক জিজ্ঞেস করে, তুমি কি সম্রাটের আদেশ অমান্য করছো, তখন যিশু বলে, আমি আদেশ অমান্য করছি না, মার্কিও যদি এই বিয়েতে একমত হয় তাহলে এখানে আমার কিছু বলার নেই। আসলে ডিউক জ্যানের সাথে দেখা করতে এসেছিল যিশুর আর জ্যানের বিয়ের ব্যাপারে কথা বলতে। আর এই বিয়ের আদেশটা সম্রাট নিজেই দিয়েছে ডিউককে জ্যানের কাছে পৌঁছে দিতে। আর মূলত এই কারণে জ্যান ওই দিন ডিউকের সাথে দেখা করে নাই। তো বেচারা ডিউক আর কোনো উপায় না পেয়ে জ্যানের ক্যাম্পেই বিয়ের আদেশনামাটা নিয়ে হাজির হয়ে যায়। মনে তো ভয় আছেই, কারণ জ্যানকে তো সবাই ভয় পায়, যদিও চাংইও ভয় পায় না। তো ডিউক ভয়ে ভয়ে জ্যানের সামনে এসে বলে, সম্রাট আপনার জন্য ফরমান জারি করেছেন। তবে সম্রাটের আদেশনামাটা কিন্তু হাঁটু গেড়েই গ্রহণ করে, কিন্তু এখানে জ্যান হাঁটু গেড়ে না বসে সে যেভাবে ছিল সেভাবেই বসে আছে, মানে ও এই আদেশটা গ্রহণ করবে না। তো ডিউক জ্যানকে বলে, সম্রাট বলেছেন আপনি অনেক যুদ্ধে জয়লাভ করেছেন, তাই এখন প্রিন্সেসকে বিয়ে করার জন্য আদেশ দিয়েছেন সম্রাট। তখন জ্যান বলে, ফিরে গিয়ে তোমার তরুণ সম্রাটকে বলে দিও মার্কিস ওষুধের বিনিময়ে বেঁচে আছে। মানে জ্যান অসুস্থ হওয়ার বান করছে যাতে বিয়েটা টলে যায়। তখন ডিউক জ্যানকে জিজ্ঞেস করে, মার্কিউস আপনি এই আদেশটা গ্রহণ করবেন কিনা মাথা নাড়িয়ে আমাকে জানাতে পারেন। তবে জ্যান বলে, আমি গ্রহণ যদি না করি। তখন এইটা শুনে ডিউক বলে, আপনি কি সম্রাটের বিরুদ্ধে যেতে চান, মানে এক প্রকার সম্রাটের সাথে বিদ্রোহ করতে চান? তখন এইটা শুনে জ্যান রেগে ফাঁস থেকে একটা তলোয়ার নিয়ে ডিউকের গলায় ধরে বলে, তুমি ফিরে গিয়ে তরুণ সম্রাটকে বলে দিও সে যদি সিংহাসনে বসতে না চায় তাহলে আমি সহজে তার জায়গায় অন্য কাউকে খুঁজে দিতে পারি। জ্যান আরও বলে, 17 বছর আগেই ওই ইয়ান তাকে সিংহাসনে বসিয়েছিল। ওই যে ড্রামা শুরুতেই বলেছিলাম, এই ওইয়ান রাজ্যের সম্রাট বয়সে অনেক ছোট এবং বোকামার্কা একটি সম্রাট। সে সম্রাট হলেও শুধু ওইয়ানের কথাই চলে। যাই হোক, ডিউক তখন জ্যানকে বলে, আপনি কি বুঝতে পারছেন আপনি সম্রাটকে হুমকি দিচ্ছেন? সম্রাট যদি জানতে পারে আপনার কি হবে জানেন? তখন তলোয়ারের এক কোফে ডিউকের কান কেটে এক প্রকার আলাদা করে ফেলে জ্যান, আর বলে এই কথাগুলো যেন এখান থেকে বাহিরে না যায়। তখন ভয়ে ভয়ে ডিউক জ্যানের ক্যাম্প থেকে বেরিয়ে আসে। এরপর রাত্রিবেলায় মিস্টার সান এসে জ্যানকে বলে, তুমি এমনটা কেন করলা? তুমি অন্য কোনো শাস্তি দিলেই তো দিতে পারতা, ডাইরেক্ট গানই কেটে ফেললা। এখন ও তো টেনশনে পড়ে যায়, কারণ ওইয়ান কোনো সাধারণ লোক নয়, আর তার আদেশেই ওইয়ানের সম্রাট উঠে আর বসে। এখন জ্যান তো সম্রাটকেই চ্যালেঞ্জ করে বসে আছে। তো জ্যান মিস্টার শানকে শান্ত হতে বলে আর বলে, তরুণ সম্রাট ওইয়ানের নিয়ন্ত্রণ থেকে বোকার সাজার বান করতেছে, আমার মুখোমুখি হওয়ার কি তার কোনো সাহস আছে? মানে জ্যান সম্রাটকে ক্ষমতা থেকে নামিয়ে দিতে চায়। তখনই সেখানে একটা গাড়ি এসে জ্যানকে বলে, সুইয়ান কিং তার কিছু সৈন্য নিয়ে ক্যাম্পে আক্রমণ চালিয়েছে। প্রবলেম একটা না যাইতেই আর একটা। এইদিকে সুইয়ানকে দেখি সে জ্যানের ক্যাম্পের সামনে এসে জ্যানকে উদ্দেশ্য করে বেরিয়ে আসতে বলে। জ্যানও তার যুদ্ধের পোশাক আর তরবারি হাতে বেরিয়ে আসে। সুইয়ান কিংকে বলে, তুমি মরার জন্য এতটাই উঠে লেগে আসো যে আমার সামনেই চলে এলে। আসলে সুইয়ান কিং এখানে এসেছে তার ভাইয়ের কথায় তার বাবার প্রতিশোধ নিতে। তাই সুইয়ান কিং জ্যানকে মারতে আসলে জ্যান তার বর্ষাটা তার একটা গার্ডকে দিয়ে নিজের তলোয়ার বের করে এক আঘাতে সুইয়ান কিংয়ের তরবারিটাই কেটে ফেলে। এরপর সিন শিফট হলে আমাদেরকে সুইয়ান কিংকে দেখায়।
সেখানে তার মা এসে একটা থাপ্পড় দিয়ে জিজ্ঞেস করে সুইয়েন কিং এর সাথে এমন কেন করেছো। যদিও এটা তার আসল মা না, তারপরেও তাকে মা বলে ডাকে যাতে কেউ সুইয়েনকে সন্দেহ করতে না পারে। তবে তার মা অনেক আগে থেকেই জানতো এটা তার আসল ছেলে না, কোন মাই বা তার আসল ছেলেকে চিনবে না। কিন্তু সুইয়েন মনে করেছিল সে অনেকটা চালাক, যে তার আসল পরিচয় কেউ জানে না। আর মাকে মিথ্যা ন্যাকামি বাহানা দিয়ে বলে, দেখো আমি অসুস্থ, তাই বাবার প্রতিশোধ নিতে যেতে পারি নাই। আমি সুইয়েন কিংকে বাবার প্রতিশোধ নিতেই বলেছি। তখন তার মা বলে, তুমি তোমার বাইকে যুদ্ধের জন্য উস্কিয়ে দিয়েছ, এমনটা কেন করেছ? ও তোমার বাই না সেজন্য? এইটা শুনে সুইয়েন একটু অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি কি সব জানেন? তখন তার মা বলে, হ্যাঁ, আমি 17 বছর আগেই তোমাকে চিনে ফেলেছি, তুমি আমার আসল ছেলে নয়। এই বলে তার মা চলে যাওয়ার সময় তখনই এই শয়তান বেটা তার মাকেও ছাড় দেয় না, চাকু দিয়ে এক আঘাতেই তাকে মেরে ফেলে। আর বলে, তোমার সবচেয়ে বড় ভুল হলো তুমি আমার ব্যাপারে সবকিছু জেনেই ফেলেছ। তবে এইসব কিছু এতক্ষণ নিয়াং দেখে ফেলে। তো সিনশিপ হলে চাংইওকে দেখি তার কাছে তার ফ্রেন্ড এসে জ্যানের বিয়ের ব্যাপারে বলে। চাংইও একটু মন খারাপ হয়ে যায়, তবে ও নিষেধ করে দেয় যেন তাকে আর জ্যানের ব্যাপারে কিছুই না বলতো। তার বন্ধু বলে ঠিক আছে। এরপরও সুইয়েনের ব্যাপারে চাংইওকে বলে, যেটা চাংইও তাকে গোপনে সুইয়েন কিংয়ের সম্পর্কে খোঁজ নিতে বলেছিল। কিন্তু সুইয়েনের ব্যাপারে ও কোনো খোঁজই পায়নি। মানে ওর পরিচয় নিয়ে এইবার চাংইও তাকে সন্দেহ করতেছে, কারণ কিয়েন কিয়েন চাংইওকে একবার বলেছিল সুইয়েন যদি তার আসল পরিচয় থাকতো তাহলে সে আজ এই রাজ্যের সম্রাট হতে পারত। আর সুইয়েন আমাকে এটাও বলেছিল তার কাছে এমন একটি বাঘের ট্যালি আছে যেটা নাকি জিঞ্জোর যুদ্ধের সাথে সম্পর্কিত। আর হঠাৎ চাংইও আশেপাশে মোমবাতির দিকে তাকিয়ে বলে, সুইয়েন রাতে আগুনকে অনেকটা ভয় পায়, রাত হলেই তার পুরো মহল অন্ধকার হয়ে যায়। তখন চাংইওকে তার বন্ধু বলে, জিঞ্জুর যুদ্ধের সাথে সুইয়েন কিং এর কি সম্পর্ক? আসলে চাংইও তার বাবার সাথে ঘটে যাওয়া সেই 17 বছর আগে কি হয়েছিল সেটা জানতে চায়। তবে সেই ব্যাপারে যেন জানতে চায়, তাই সেও সুইয়েন কিংকে খুঁজতেছে, কিন্তু কোথাও খুঁজে পায় না। তখনই চাংইওর মাথায় একটা বুদ্ধি আসে আর তার বন্ধুকে বলে কিছু সৈন্য একত্রিত করতে। সুইয়ান যেহেতু রাতে আলোকে ভয় পায়, তাহলে রাতের অন্ধকারে তার বাড়ি তল্লাশি করতে চাংইও আর তার 3 জন বন্ধু সহ আরো কিছু সৈন্য নিয়ে তল্লাশি করতে আসে। আর কিছু সৈন্যকে পিছন দিয়ে ঘেরাও করতে বলে। তারা যখন ভিতরে একসাথে ঢোকে তখনই এই দৃশ্যটা দেখে যে সুইয়ান তো অলরেডি মারা গিয়েছে। এইটা দেখে চাংই অনেকটা অবাক হয়ে যায় যে একটা মাত্রই প্রমাণ ছিল, সেটাও নাকি এখন শেষ। আর তার বন্ধুকে বলে সুইয়েনের কাছে কোনো টোকেন আছে কিনা দেখো, তবে তারা কিছুই পায় না। ঠিক সেই মুহূর্তে আবার সুইয়েনকে খুঁজতে কিছু সৈন্য নিয়ে যেন সেখানে এসে ওদেরকে এই অবস্থায় দেখে ফেলে। তবে চাংইও এখানে জ্যানকে গ্রেট করে মার্কেস হিসেবে সম্মান জানায়। এতে জ্যান রেগে সবাইকে চলে যেতে বললে চাংইওর বন্ধু জ্যানকে টিচ করে বলে, হ্যাঁ আমরা তো অবশ্যই যাব। এরপর তারা চলে গেলে চাংইও সেখান থেকে চলে যেতেই ধরলে, তবে জ্যান তাকে আটকায়। কিন্তু চাংইও বলে, সুইয়ান তো মারা গেছে, এখানে আর আমার কোনো কাজ নেই, এই বলে সে চলে যায়। এরপর আমরা এখানে সুইয়ান কিং এবং তার মা আর তাদের মহলের কিছু দাসীকেও মরা অবস্থায় পড়ে থাকতে দেখি, যাদেরকে সুইয়ান নিজেই মেরেছে। তবে আসল কথা হলো তাহলে সুইয়ানকে কে মেরেছে? কিন্তু এখানে জ্যানের কিছু একটা সন্দেহ হচ্ছে, আর জ্যান বলে এটা কখনো সম্ভব না এবং তার গার্ড শিকিউকে বলে এদের বডিগুলো তদন্ত করে দেখো এরা কারা। আর ওরা পুরো ফ্যাপোলিয়ন চার্জ করে কিছু রাষ্ট্রীয় আদেশনামা পায়, যেখান থেকে ওরা জানতে পারে চাংইওর বাবা আসলে কোনো বিদ্রোহী নয়। মানে ওরা এখান থেকে জানতে পেরেছে যে সেই 17 বছর আগে যখন চাংইওর বাবা যুদ্ধের খাদ্য সংগ্রহের দায়িত্বে ছিলেন, তখনই ওই ইয়ান চাংইওর বাবাকে বাঘের ট্যালির মাধ্যমে আদেশ দিয়ে সেই যুদ্ধ থেকে তাদের সৈন্যকে সরিয়ে নিতে বলে। আর মূলত এই বাঘের ট্যালিটা জ্যানই খুঁজতেছে, যেটা ফেলে তার পুরো কেসটাই হয়তো সলভ হয়ে যেত। আসলে চাংইওর বাবা মানে ওই ক্লিন তখন ওই ইয়ানের বিশ্বস্ত একজন গার্ড ছিলেন, আর রাষ্ট্রীয় আদেশ তো তাকে মানতেই হবে, তাই তাকে শহরে আসতে বাধ্য হয়েছে। তবে শহরে আসার আগেও লর্ড চ্যাংকিং এবং জেনারেল হিয়ের কাছে যুদ্ধে সাহায্য করার জন্য কিছু সৈন্য চেয়েছিল, কিন্তু তখন তারা কোনো সাহায্য করেনি, তাই সেই যুদ্ধে সবাই মারা যায়। শুধু ওর বাবা সে যুদ্ধে একাই বেঁচে ফিরেছিলেন, কারণ তাকে সম্রাট ওয়েন তাকে অনেক আগে ডেকে পাঠিয়েছেন। কিন্তু পরে ওই ক্লিন আর জ্যানের বাবা তারা কিভাবে মারা গেছে তা এখনো কেউ জানতে পারেনি। এরপর সেখানে সিইও এসে জ্যানকে জানায় যে জ্যান যেটা সন্দেহ করেছে ঠিক সেটাই হয়েছে। সুইয়ানের বেশে যে মারা গিয়েছে সে হলো আসল সুইয়ান না, সেটা সুইয়ানের এক কাজিন। এরপর জ্যান বলে, আর কোনো প্রমাণ পেয়েছো? তখন সিইও বলে, না, তবে আমার মনে হয় আমাদের এই ক্যাম্পের ভিতরে কোনো গুপ্তচর আছে, আমরা পৌঁছানোর আগে সব প্রমাণ মুছে গিয়েছে। এরপরে জ্যান কিছু সৈন্যকে আদেশ দেয় সুইয়ানকে খুঁজে বের করার জন্য।
সিন শিফট হলেই আমরা সেই সুইয়ানকে দেখি সে নিজের মৃত্যুর বান করে পাহাড়ের চূড়ায় এসে লুকিয়ে আছে আর তাকে সব জায়গায় জ্যানের সৈন্যরা খুঁজে বেড়াচ্ছে। এইটা দেখে সুইয়ান বলে, আমার মাথা না পাওয়া পর্যন্ত মনে হয় মার্কি সুইয়ান কখনো শান্ত হবে না। আসলে সুইয়ান মৃত্যুর বান করেছে কারণ সে এখন তার আসল রূপে ফিরে আসবে, মানে চিমিং এর রূপে। কারণ সে তো আসল সুইয়ান না, সে সি বংশের একমাত্র রাজপুত্র, সে হলো সম্রাটের নাতি। এইটা করতে তাকে হেল্প করতেছে আর কেউ না, সে হলো জেনারেল লি। মূলত জেনারেল লি হলো সি ক্যাম্পেরই গুপ্তচর। এর পরের দৃশ্যে আমরা জ্যানকে দেখি সে আজকেও সাংইওর সাথে দেখা করতে এসেছে। তবে সাংইও প্রথমে তো তাকে আসতে দেয়নি ভিতরে, কিন্তু জ্যানের অনেক জোরাজোরিতে তাকে ভিতরে আসতে দিতেই হয়েছে সাংইও। তবে তাতেও সাংইও জ্যানের সাথে কথা বলতেছে না দেখেই জ্যান তাকে বলে, তুমি কি রক্ত দিয়ে লেখা ওই সিটিটার কথা ভেবেই আমাকে দূরে ঠেলে দিচ্ছ? তখন সাংইও বলে, ওই সিটির ব্যাপারে তুমি কি করে জানো? জ্যান বলে, আমি ওইটা পড়েছি, আমি জানি এটা তোমার বাবাই লিখেছে, আর এটাও জানি তুমি কিসের ভয় পাচ্ছ। তবে ভয় পেও না, আমি তদন্ত চালিয়ে যতক্ষণ না সত্যটা খুঁজে পাচ্ছি ততক্ষণ আমি তদন্ত চালিয়ে যাব। এইটা শুনে তারা খুশি হয়ে একে অপরকে জড়িয়ে ধরে। আসলে যেদিন সাংইও তার বাবার দেওয়া লেটারটা পেয়েছিল সেদিন থেকে সাংইও জ্যানকে ইগনোর করতেছে, কারণ সাংইও ভাবে তার বাবা যদি সত্যিই দেশদ্রোহী হয়, তাই সাংইও চায় না সে দেশদ্রোহীর মেয়ে হয়ে জ্যানের সাথেই থাকতে। আর সে এটাও চায় না তার কারণে জ্যানকে মানুষ আজে বাজে কথা বলুক যে বিদ্রোহীর মেয়েকে বিয়ে করেছে বলে। তবে জ্যান তাকে বলে, কে কি বলবে তাতে আমার কিছুই যায় আসে না। এরপর জ্যান সুইয়ান কিং এর ব্যাপারে তাকে সবকিছুই খুলে বলে, আর এটাও বলে তাকে কারাগার থেকে ছাড়িয়ে দেবে। কিন্তু সাংইও বলে, তুমি এটা কি বলতেছ? ফর সিন শিফট হলে আমরা সুইয়ান কিংকেই দেখি তার সাথে মিস্টার যাও, মানে যে তার ভাইয়ের বিশ্বস্ত গার্ড ছিল, সে দেখা করতে আসে। তবে তাকে এখানে সুইয়ান কিং দেখে অনেকটা রেগে যায়, বলে, তুমি আমার ভাইয়ের সাথে বিশ্বাসঘাতকতা করে জ্যানের সাথে হাত মিলিয়েছিস। তখন যাও বলে, বিশ্বাসঘাতকতা? আমি না, আপনার ভাই করেছে, তবে আমার সাথে না, ছোট রাজকুমার আপনার সাথেই। সুইয়ান কিং বলে, এটা আমি বিশ্বাস করি না, আমার ভাই আমার সাথে কখনোই এমনটা করতে পারে না। তখন যাও বলে, ও আপনার ভাই না, ও হলো চিমিং, যে আপনার মায়ের খুনি। এতদিন যে তোমার ভাই সেজেছিল সে হলো যুবরাজের নাতি। সেই 17 বছর আগে সুইয়ান মহলে আগুন লাগার কারণে মারা যায়। আমি জানি আপনি বিশ্বাস করবেন না, তাই আমি আপনাকে এখান থেকে পালিয়ে যেতে সাহায্য করব। তবে এটাই ছিল জ্যানের প্ল্যানেরই একটি অংশ। মিস্টার জাউকে জ্যানি এসব করে দুই ভাইয়ের মাঝে বিবাদ সৃষ্টি করতে বলেছে, কারণ জ্যান সুইয়ানকে খোঁজার জন্য টোপ হিসেবে তার ভাইকে ব্যবহার করতেছে। যদিও এটা সত্যি, সুইয়ান তার আসল ভাই না। সুইয়ান কিং কিন্তু অনেকটা রেগেছিল এসব শুনে, আর এখন তার ভাইয়ের থেকে প্রতিশোধ নিতে চায়। এই সুযোগটা ব্যবহার করে যাও তাকে ছেড়ে। আর জ্যান এবং চাংইউকে ইশারা দিয়ে বলে, কাজ হয়ে গিয়েছে। এতে চাংইউ জ্যানকে জিজ্ঞেস করে, এই প্ল্যানটি কি কাজ করবে? জ্যান বলে, অবশ্যই করবে। তারা এত বছর ভাই ছিল, যে কোনো উপায় খুঁজে বের করে দেখা করে ফেলবে। এরপর সিন শিফট হলে আমরা লিকে দেখি সে যখন তার অ্যাসিস্ট্যান্ট থেকে সুইয়ান কিং এর ব্যাপারে জানতে পেরেছে যে সুইয়ান কিং কারাগার থেকে পালিয়ে গেছে, তখন লি একটু ভয় পেয়ে যায় আর তাড়াহুড়ো করে কোথাও যাওয়ার জন্য বের হলে তার পথ আটকে দাঁড়ায় জ্যান, আর বলে, তোমার এই বেহাল অবস্থা হলো কি করে? জেনারেল হি কি তোমাকে এইসব শিখিয়েছে? তখন লি বলে, কি করব, আমার উপর ছেড়ে দেওয়ার দায়িত্ব তো আমাকে পালন করতেই হবে। আমি লি বংশের শ্রেষ্ঠ রাজপুত্র, সেই কলঙ্ক নিয়ে তো বাঁচতেই হবে আমাকে। তারপরে জ্যান বলে, তুমি কি ভুলে গিয়েছ যে বিনা কারণে উস্কিয়ে দিয়ে যুদ্ধটা করিয়েছ? সেখানে তুমি তোমার মাস্টারকেও হারিয়েছ, তাতেও কি তোমার শিক্ষা হয় নাই? আসলে সুইয়ান আর লি দুজনেই মিলে ওই যুদ্ধটা ঘটিয়েছিল। জ্যান আরো বলে, এইটা না হলে আমি মনে করিয়ে দিই, এই পৃথিবীতে আসার মূল উদ্দেশ্য কখনো ভুলো না। মানে জ্যান জানতো তাদের মাঝে যে গুপ্তচর ছিল সেটা আর কেউ না, সেটা হলো লি। এরপর জ্যান সেখান থেকে চলে গেলে লি এর অ্যাসিস্ট্যান্ট এসে লিকে জিজ্ঞেস করলে লি বলে, জ্যান মনে হয় সবকিছুই জানে। এর পরের সিনে আমরা কিছু লোককে বলা বলি করতে শুনি। তারা নিয়াং এর পোস্টার দেওয়ালে দেখে বলে, এত সুন্দরী কি করে খুনি হতে পারে? মানে সুইয়ান কতটা চালাক, সে নিজে পুরো ফ্যামিলিকে মেরে সব দোষ নিয়াং এর উপর চাপিয়ে দিয়েছে। আর মূলত এই কারণে নিয়াং এখন কোথাও বের হতেই পারছে না। সে যখন খাবার নিতে বাইরে বের হয় তাও মুখ ডেকে বের হতে হয়েছে। কিন্তু খাবার কিনে আনার সময় তার সাথে একটা লোকের ধাক্কা লাগাতেই বাতাসে ওর মুখের পর্দাটা সরে গেলে তখনই তাকে কিছু লোক দেখে চিনে ফেলে আর তাকে ধরার জন্য তাড়া করতে থাকে। এরপর সিন শিফট হলে আমরা সেই লোকগুলোকেই আবার দেখি, ওদের লাশ একটা জঙ্গলে পড়ে থাকতে দেখি এবং তাদেরকে মেরেছে আর কেউ না, সে হলো নিয়াং। আর তাদেরকে মারতে গিয়ে সে তো নিজেই ক্লান্ত হয়ে বসে পড়ে। কিন্তু তখনই নিয়াং আশেপাশে কিছু ঘোড়ার আওয়াজ শুনতে পেয়ে তাকিয়ে দেখে এটা তো লি।
মানে লি এই রাস্তা দিয়ে কোথাও একটা যাচ্ছে, তাই নিয়ে সন্দেহের বশে পিছা করতে থাকে। এরপর আমাদেরকে অনেক পুরনো একটা পরিত্যক্ত টেম্পল দেখানো হয়, যেখানে সুইয়ান পালিয়ে কিছুক্ষণের জন্য আশ্রয় নিয়েছে। মানে সুইয়ান পালিয়ে বেড়াচ্ছে, কারণ সে যতক্ষণ না রাজধানীতে পৌঁছাচ্ছে ততক্ষণ সে নিরাপদ না। কারণ জানে সৈন্যরা তো তাকে চারদিকেই খুঁজে বেড়াচ্ছে। তখনই সেখানে সুইয়ান কিং আসে আর বলে, চিমিং, আমি তোমাকে কখনোই ছাড়বো না। তো এখানে আমরা চিমিংকে সুইয়ান বলে ডাকবো, কারণ প্রথম থেকেই তাকে আমরা সুইয়ান বলেই ডেকেছি, আর তা না হলে হয়তো আপনাদের বুঝতে একটু অসুবিধা হতে পারে। যাই হোক, সুইয়ান বলে, তোমার তো দেখি কুকুরের চেয়ে গ্রান শোনার পাওয়ার অনেক বেশি। সুইয়ান কিং তাকে মারতেই আসবে, তখনই সিন কাট হয়ে যায় আর আমরা দেখি সেখানে সবাই মরে পড়ে আছে আর গাছ থেকে রক্ত টিপ টিপ করে পড়তেছে। তো এইদিকে আমরা সুইয়ানকে দেখি সে আহত অবস্থায় নিচে পড়ে আছে, আর সুইয়ান কিং তার গলায় তলোয়ার ধরে বলে, আমাকে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে আমার বাবাকে মেরেছ, এবং কি আমার মা, যে কিনা তোমাকে নিজের ছেলের মতোই লালন পালন করেছে, তুমি তাকেও ছাড়লে না। আসলেই তো, যে পালিত মা তার সব সত্যি জেনেও তাকে লালন পালন করে বড় করেছে, আর সুইয়ান তার নিজের সত্যি লুকাতে তাকে মেরে ফেলেছে। তখন সুইয়ান কিং তার কলার ধরে এসব করেছে কেন জিজ্ঞেস করলে এই সুযোগে সুইয়ান তার ভাইয়ের বুকে চাকু ঢুকিয়ে দেয়। এইটা থেকে সুইয়ান কিং হতাশার এক হাসি দিয়ে বলে, আমি ভেবেছি তুমি আমার ভাই না হলেও আমাদের একসাথে কাটানোর সময়ের কথা ভেবে আমার কাছে হয়তো তুমি ক্ষমা চাইবে, তাই আমি তোমাকে মারার কোনো সাহসই করিনি। সুইয়ান বলে, তোমাকে বাঁচার সুযোগ দিয়েছিলাম, কিন্তু তারপরে তুমি আমার পথে এসেছো, মরতে তো তোমাকে হবেই। এই বলে সুইয়ান এখান থেকে বেরিয়ে আসলে তখনই আমরা সেখানে লিকে দেখি, আর লি এসেই বলে, আমার আসতে একটু দেরি হয়ে গিয়েছে। তবে সুইয়ান রুমালের রক্ত মাখা হাতটা মুছে সেই রুমালটা আবার লিয়ের মুখে চুড়ে মারে, যেন লিয়ের মূল্য তার কাছে কিছুই না। এইটা তো দূরের কথা, এর পরে লি তার কাছে ক্ষমা চায়, কারণ সে সুইয়ান কিংকে আটকাতে পারেনি। তো সুইয়ান লিকে আদেশ দেয় বাবরকে খুঁজে মেরে ফেলতে, আর কিয়ান কিয়ানকে জীবিত তার কাছে নিয়ে আসতে, কারণ সে কিয়ান কিয়ানকে অনেক পাগলের মতোই ভালোবাসে। আর বাবরকে মেরে ফেলতে বলেছে, কারণ সে জীবিত থাকলে আসল সম্রাট তার ছেলেই হবে। সুইয়ান চায় না তার কোনো উত্তরাধিকারী জীবিত। তো এরপর লিয়ের অ্যাসিস্ট্যান্ট লিকে বলে যে 1 মিনিটে তার ভাইকে মেরে ফেলতে পারে, আর যত যাই হয়ে যাক না কেন গদির জন্য নিজের ছেলেকেও পর্যন্ত ছাড়তে দেয় না। সে যদি ভবিষ্যতে সম্রাট হয় তখন রাজ্যের কি হবে। তখন লি উপরের দিকে তাকিয়ে মনে মনে বলে, দাদু তুমি সত্যিই ভুলছিলে। আসলে মূলত লিয়ের দাদুই বলেছিলে তুমি চিমিং এর হয়ে, মানে বর্তমানে যে আসল সম্রাট তার হয়ে কাজ করতে, কিন্তু কে জানতো আসল সম্রাট যে এত ভয়ঙ্কর হবে। যাই হোক, এরপর সিন শিফট হলে আমরা সুইয়ান কিংকে দেখি সে এখানে এখনো বেঁচে আছে। মানে সত্যি তার কই মাছের মতোই প্রাণী না থাকলেও যেমন বেঁচে থাকে, তার মানে সুইয়ান কিং এর সেই একই রকম। ঠিক তখনই সেখানে নিয়াং এসে তাকে উঠে বসায় আর বলে, সুইয়ান কিং তুমি এখনো মরনি, তবে মরার আগে আমি তোমাকে একটা কথা জিজ্ঞেস করতে চাই। আমার সাথে এতটা সময় কাটানোর পরও কি তোমার আমার প্রতি কি একটু বিন্দুমাত্র অনুভূতি ছিল না? সে বলে, একদমই না, আমি শুধু প্রতিশোধ নেওয়ার জন্যই তোমাকে ব্যবহার করেছি। এইটা শুনে নিয়াং উঠে দাঁড়ায় আর বলে, হ্যাঁ, তোমাকে ছাড়া আমার জীবন আরো সুন্দরই হতো। এরপর সুইয়ান কিং একটা বাঘের টেলি বের করে বলে, তুমি যদি বেঁচে থাকতে চাও তাহলে চাংইওকে খুঁজে বের করো আর এটা তাকে দিও। আমি আমার জীবনে শুধু একজনকেই কাঁদাতে চাই। তখন নিয়াং বলে, আমি তোমাকে কেন বিশ্বাস করব? তখন সুইয়ান কিং বলে, তাহলে আমি তোমাকে একটা উপহার দিই। এই বলে সে নিজেই নিজের জীবন নিয়ে নেয়, আর এতে নিয়ে অনেকটা কষ্ট পায়, কারণ সে সুইয়ানকে সত্যি অনেক ভালোবেসেছিল। এরপর সিন শিফট হলে আমরা ওইয়ান রাজ্যের সম্রাটকে দেখি। এখানে এক মন্ত্রী সম্রাটকে মার্কিস ইউয়ানের নামে বিচার দেয় যে সে আপনার আদেশ অস্বীকার করেছে, এবং কি ডিউকের কোনো ভুল না থাকায়ও তার কান কেটে ফেলেছে। এইটা করা তো বিদ্রোহ, এবং তাকে শাস্তি দেওয়ার জন্য অনেক অনুরোধ করে সম্রাটকে। সেই মুহূর্তে ওইয়ান বলে সে হয়তো রাগের বশে এমনটা করে ফেলেছে, তবে আমি তাকে যতটুকু জানি সে এমন না। তো ওইয়ানের কথায় সম্রাটও হাঁ বলে কেসটা সলভ করেই ফেলে, কারণ সম্রাট তো ওইয়ানের কথাই চলে। যাই হোক, এদিকে লুচেন শহরে আমরা লিকে দেখি তাকে তার অ্যাসিস্ট্যান্ট বলে কালকে রাজকুমারী রাজ্যের উদ্দেশ্যে রওনা দিবে, তাই তার বিদায়ী হিসেবে চাংইও সেখানে ভোজের আয়োজন করেছে। আপনি কি সেখানে যাবেন? তবে লি তাকে কিছুই বলে না, যাবেই বা কি করে, তাদেরকে তো লজ্জায় মুখই দেখাতে পারবে না সে। এরপর সিনশিপ হলে রাত্রিবেলায় চাংইওদেরকে দেখি তারা এখানে যিশুর বিদায়ের জন্য সবাই মিলে একসাথে ড্রিঙ্কস করতেছে। তবে এখানে চাংইও একটু বেশি ড্রিঙ্কস করতেছে, এতে যেন বাধা দিলে চাংইও তাতেও তার কথা শুনে না, আর সবাই মিলে আরো বেশি করেই ড্রিঙ্কস করতে লাগে। এতে যেন রেগে তার থেকে ড্রিঙ্কসের বাটিটা নিয়ে খেয়ে সেটা হাত দিয়ে ভেঙে ফেলে। এতে সবাই বয়ে সেখানে বসে পড়ে। এইদিকে যিশু যখন চলে যাচ্ছে তখন মিস্টার সান তার পিছু পিছু যেতে লাগে, কিন্তু যিশু তার কোনো কথাই শোনে না। তখন সান বলে, আমি জানি আমি ভুল করেছি, তাই বলে আমাকে কি ক্ষমা করা যায় না? আর সব কিছুর জন্য তার কাছে ক্ষমা চায়।
এবং অনেক সাহস জুটিয়ে বিয়ের প্রস্তাব দিয়ে বসে, কারণ আজকে যদি না বলে হয়তো তাকে আর কোনোদিন এটা বলতে পারবে না। কিন্তু যিশু এত অসম্মতি জানিয়ে চলে যাচ্ছিল, এইটা দেখে তো মিস্টার সান এক প্রকার কান্নাই করে দেয়। তবে যিশু আবার পিছনে ফিরে বলে আমি রাজি আছি। এইবারে এটা শুনে সে অনেকটা খুশি হয়, আর আমরা যিশুকে অনেকটা হ্যাপি দেখি। যাই হোক, এদিকে যান চাংইওকে জোর করে টেনে টেনে সেখান থেকে নিয়ে আসতেছে। এতে মাতাল অবস্থায় চাংইও জ্যানকে বলে মার্কিস ইওয়ান, আপনি আমাকে কোথায় নিয়ে যাচ্ছেন? এইটা শুনে জ্যানের তো আবার মাথা খারাপ হয়ে যায় এবং রাগ উঠে যায়। আর চাংইওকে বলে দেখো, তুমি আমাকে অন্য যে কোনো নামে ডাকতে পারো, তবে ইওয়ান নামে আমাকে আর ডাকবে না। এই বলে এক প্রকার জোর করে চাংইওকে কিস করে দেয়। তবে চাংইও রেগে না যে উল্টো তাকেই কিস রিপ্লাই দেয়। তো পরদিন সকালবেলা যিশু রাজ্যের উদ্দেশ্যে রওনা দেয়, আর চাংইও তাকে গেট পর্যন্ত এগিয়ে দেয়। কিন্তু ক্যারেজে ওঠার সময় চারদিকে তাকিয়ে মিস্টার সানকে খুঁজতে থাকে, কিন্তু মিস্টার সানকে কোথাও দেখতে না পেয়ে ক্যারেজি করে আবার ফিরে যায়। আর এদিকে আমরা মিস্টার সানকেই দেখি, সে উকি দিয়ে যিশুর যাওয়ার পথে ছেড়ে থাকে। তখনই সেখানে জ্যান এসে মিস্টার সানকে বলে এইভাবে উকি না দিয়ে সেখানে গেলেও তো দেখতে পাবে। মিস্টার সান বলে সেখানে গেলে হয়তো এটাও হতে পারে আমি তাকে নাও যেতে দিতে পারি। এরপর জ্যান বলে তাহলে চলো, এখন আমাদেরকে রাজ্যে ফিরে যাওয়ার সময় হয়েছে। এরপর সিনশিপ হলে ওয়েয়ানের ছেলে ওয়েজুয়ানকে দেখি, তাকে অনেকদিন পর দেখানো হয়েছে। সে ব্রথালয়ে এসে ড্রিঙ্কস করতেছে। তখনই সেখানে লি হুইয়ানের নাতি লি হাইজুন এসে জুয়ানকে টিচ করে বলে ইউয়ানের মার্কুইস তো রাজ্যে ফিরে এসেছে, এখন তুমি কি তার গদিতেই বসে থাকবে এখনো? আসলে জ্যান যখন মৃত্যু নাটক করেছিল তখন ওয়ান তার ছেলেকে সেই জায়গায় বসিয়ে দেয়। সে আরও তার মায়ের নামে বিভিন্ন কথা বলে তাকে অপমান করলে সে রেগে সেখান থেকে উঠে তার হাত ধরে এক প্রকারে তার পা ভেঙে ফেলে। এরপরের সিনে আমরা সম্রাটের সামনে তাদের দুজনের কারো বাবা আর কারো দাদাকে দেখি। এইটা হলো লি হুইয়ান, মানে লি এর দাদা। আর এই বলেছিল লিকে চিমিংকে অনুসরণ করতে, মানে সুয়ানকে আর কি, কারণ ওইয়ান তার দুই চোখের শত্রু। যাই হোক, এখানে লি হুইয়ান সম্রাটকে বিচার দেয় যে ওয়েজুয়ান তার নাতির পা ভেঙে ফেলেছে, এটার বিচার করতে সম্রাটকে বলে। কিন্তু বেটা সম্রাট তো এখন মুসিবতে পড়ে যায়, কারণ এইবার কার পক্ষ নিবে। তখন ওইয়ান বুলটা তার নাতির উপরে দিয়ে দিলে তাদের দুজনের মধ্যে সম্রাটের সামনে ওরা ঝগড়া শুরু করে দেয়। আর মাঝখানে ডিউক আসলে তাকেও ধাক্কা দিয়ে ফেলে দেয়। এইটা দেখে সম্রাট বলে ঠিক আছে, আমাকে যখন আপনাদের লাগবে না তাহলে আপনাদের সমস্যা আপনারাই সলভ করুন, আমি সিংহাসন ছেড়ে দিচ্ছি। এইটা শুনে তো তারা অবাক। আর ওয়ান তাকে বলে তুমি পাগলের মতো এসব কথা কি বলছো? এইবার তো এই কথা শুনে লি হুইয়ান বলে তোমার এত সাহস, সম্রাটের সাথে এমন ব্যবহার করতেছ? সে তো আর জানে না যে সম্রাট কার কথায় চলে। তো এরপর সম্রাট অনেক চিন্তা ভাবনা করে ওয়ানের খিলাফ হয়ে লি হুইয়ানকে বলে আপনার নাতির কেসটা আমি তদন্ত করে আমি বিচার পাইয়ে দিব। এখন আপনার নাতির চিকিৎসা যত খরচ লাগবে আমি সব বহন করব। অনেকদিন পর নিজ থেকে কিছু একটা করলেও মনে অনেক ভয় ছিল। আর তারা চলে গেলে উকি দিয়ে সম্রাট দেখে তারা গেছে কিনা। এরপর সে একটু শান্তির নিঃশ্বাস ফেলে আর বলে এই দুইটা কচ্ছপ সবসময় আমাকে পুড়ে পুড়েই খাচ্ছে, যখন তখন বিচার নিয়ে চলে আসে। সে সাহস করে ওয়ানের বিরুদ্ধে গেলেও রাতে ঠিক ওয়ানের কাছে এসেই ক্ষমা চায়। যাই হোক, পরদিন সকালে যিশু তার ভাইয়ের সাথে দেখা করতে আসে, মানে সম্রাটের সাথে, আর জিজ্ঞেস করে তুমি নাকি আমার আর জ্যানের বিয়ে ঠিক করেছ, তাও আমাকে না জানিয়ে। এরপর সম্রাট বয়ে বয়ে বলে আমি তো তোমার ভালোর জন্যই করেছি বোন। এইটা শুনে যিশু তার বাইকে ধরায় ধরায় মারতে থাকে আর বলে বিয়ের আদেশটা ক্যান্সেল করে। তো এইটা শুনে সে কান্না করে দেয়। যদিও সে সম্রাট, তারপরেও এইটা ক্যান্সেল করা তার হাতে না, এই বিয়ের আদেশটা ওয়ান দিয়েছে। তখন যিশু বলে তুমি তোমার সম্রাটের পাওয়ার ইউজ করে হলেও এই বিয়েটা ক্যান্সেল করো। এই বলে সে চলে যায়। তো পরের দিশে আমরা চাংইওকে দেখি, তবে তাকে এখন শুধু চাংইও বললে হবে না, জেনারেল প্যাং চাংইও। আজকে সুন্দর একটা এন্ট্রি দিয়ে রাজধানীতে প্রবেশ করে চাংইও, তাকে দেখতে অনেকটা সুন্দর লাগছিল। আর চারদিকের মানুষের প্রশংসা তো আছেই, উপর থেকে সবাই ফুল দিয়ে আমন্ত্রণ জানাচ্ছে। তখন একটা কাপড়ের টুকরো এসে চাংইওর মাথায় পড়লে সে অনেকটা খুশি হয়ে যায়। তবে তার এই হাসি দেখে এক নজরে তাকিয়ে থাকে তার দিকে লি। কিন্তু আরও খুশি তো চাংইও তখনই হয় যখন সে উপরে জ্যানকেও দেখতে পায় তাদের মাঝে। সে জ্যানকে দেখে অনেকটা খুশি হয়, ওকে হাসলে একটু বেশি কিউট লাগে। আর চাংইওকে এত খুশি দেখে জ্যান নিজে একটা মুচকি হাসি দেয় চাংইওকে দেখে। যাই হোক, যেন অনেকটা খুশি হয় এতে। তো আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। এই ড্রামাতে মোট 40টি এপিসোড, 35টা আমি অলরেডি এক্সপ্লেন করে ফেলেছি, বাকি 5টা পরের পার্টে আমি দিয়ে দেব। ভিডিওটি ভালো লাগলে লাইক করতে একদমই ভুলবেন না। এবং যাওয়ার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যে আমার ছোট্ট এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকুন। আপনাদের প্রতিটি লাইক আর কমেন্টে আমাকে নতুন নতুন ভিডিও বানাতে উৎসাহ দেয়। খুব দ্রুতই দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণে সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।